পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, অর্থাৎ পর্যায় সারণীতে এমন কিছু ঘটনা আছে যেগুলো আসলে নিয়মগুলোকে মানে নেয়। তো এই ব্যতিক্রমগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব হাইড্রোজেনের অবস্থান। এইটা হচ্ছে পর্যায় সারণীর একটা ব্যতিক্রম। কারণ কি ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, এটা তোমরা সবাই জানো। কিন্তু পর্যায় সারণীর প্রথম গ্রুপে হাইড্রোজেন ব্যতীত অন্য যে মৌলগুলো আছে প্রত্যেকেই কিন্তু ধাতু, প্রত্যেকেই কিন্তু ধাতু। দেখো এই যে হাইড্রোজেন হচ্ছে এইখানে, তারপর আছে কে লিথিয়াম, তারপর আছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম, তারপর কি ফ্রান্সিয়াম। এইগুলো কিন্তু গ্রুপ 1 নাম্বারে আছে ভাইয়া, ঠিক আছে। গ্রুপ 1 নাম্বারে কিন্তু এই মৌলগুলো আছে। তো এইখানে এই হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন একমাত্র অধাতু গ্রুপ 1-এর, ঠিক আছে। তো এই অধাতুর সাথে মানে ধাতুগুলোর মধ্যে অধাতুটাকে আনা হয়েছে বা রাখা হয়েছে। এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এটা হচ্ছে 1s1। আর লিথিয়াম বা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন? লিথিয়ামের যেহেতু 3 পারমাণবিক সংখ্যা, তাহলে হবে 1s2 2s1, অর্থাৎ এটারও লাস্টে কিন্তু এস অরবিটালে একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে। অর্থাৎ হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন দরকার, বা হাইড্রোজেন চাইলে ওই একটা ইলেকট্রন ছেড়েও দিতে পারে। এই যে পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে বাকি যে মৌলগুলো আছে এগুলো কিন্তু লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। তাহলে হাইড্রোজেনের কিছু ধর্ম এই ধাতুগুলোর সাথে মিলে। আবার হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য কিন্তু 17 নম্বর গ্রুপে হ্যালোজেন যে গ্রুপটা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যেমন ফ্লোরিনের কথা যদি আমি বলি, ফ্লোরিন এটা হচ্ছে 9 নম্বরে। ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s2 1s2 2s2 2p, কত ভাইয়া 2p5। তাহলে দেখো তো ওর লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? টোটাল 7টা ইলেকট্রন আছে। এই 2 আর এই 5, কত 7। তাহলে এই 7টা যে ইলেকট্রন আছে ওর চাইবে না আর একটা ইলেকট্রন গ্রহণ করতে, তাইলেই তো নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়। তাহলে ওর কিন্তু একটা ইলেকট্রনের দরকার। আবার এদিকে দেখো তো এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তো ও কিন্তু চাইবে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হইতে, তাইলে ওরও কি দরকার? একটা ইলেকট্রন গ্রহণ করা দরকার। তাহলে কিছু বৈশিষ্ট্য কিন্তু এই যে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর সাথেও মিলে যায়। তাহলে হাইড্রোজেনের বৈশিষ্ট্যটা হ্যালোজেনের সাথেও মেলে, হাইড্রোজেনের বৈশিষ্ট্য এই ধাতুসমূহের সাথেও মেলে, 1 নম্বর গ্রুপের ধাতুর সাথেও মেলে। তাহলে এই কারণে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম দেখা গেছে যে গ্রুপ 1-এর মৌলসমূহের সাথে মিলে। এই কারণে হাইড্রোজেনকে ওই তোমার 17 নম্বর গ্রুপে না দিয়ে হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই ব্যতিক্রম জিনিসটা বুঝতে পারছো যে হাইড্রোজেন একটা গ্যাসীয় মৌল হওয়া সত্ত্বেও কেন তাকে ওই তোমার ধাতুগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া। তো এবার আমরা দ্বিতীয় যে ব্যতিক্রমটা আছে পর্যায় সারণীতে, যে হিলিয়ামের যে অবস্থানটা, এই হিলিয়ামের অবস্থানটা আমরা ইন ডিটেলস জানবো যে হিলিয়ামের অবস্থানের সমস্যা আসলে কোথায়। দেখো আমরা জানি হিলিয়াম মানে হচ্ছে He, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, ইলেকট্রন বিন্যাসটা এমন 1s2। এসে 2টি ইলেকট্রন থাকতে পারবে, 2টেই আছে 1s2। এই হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা শেষ। এখন কথা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা যদি পর্যায় আর গ্রুপ নির্ণয় করি তাহলে পর্যায় কত হয়? পর্যায় হয় কিন্তু 1, কারণ কি এই যে কক্ষপথ নাম্বার একটাই আছে, তো এইটা 1। আর গ্রুপ কত হয়? যেহেতু লাস্টের কক্ষপথ বলো বা একমাত্র কক্ষপথে যে তোমার অরবিটাল আছে এটা হচ্ছে এস অরবিটাল, এর আগে আর পরে কিছুই নেই, তাহলে গ্রুপ হওয়ার কথা, গ্রুপটা হওয়ার কথা কত ভাইয়া? গ্রুপ হওয়ার কথা হচ্ছে 2। দেখো তো এই ইলেকট্রন বিন্যাস অনুসারে গ্রুপ 2 হওয়ার কথা কিনা? হ্যাঁ 2 হওয়ার কথা, কিন্তু এই হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে রাখা হয় নাই। ওরে রাখা হয়েছে কয় নম্বর গ্রুপে? ওরে রাখা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা আছে 18 নম্বর গ্রুপে। এই যে প্রথম পর্যায়ের 18 নম্বর গ্রুপে কিন্তু হিলিয়ামের অবস্থান, প্রথম পর্যায়ের 18 নম্বর গ্রুপে হিলিয়ামের অবস্থান, ঠিক আছে ভাইয়া। তাহলে এইখানে হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমাদের পর্যায় 1 পাই, পর্যায় ঠিক আছে, পর্যায় নিয়ে ঝামেলা নাই। ঝামেলাটা বাচ্চা ভাইয়া কোথায়? ঝামেলাটা বাচ্চা গ্রুপে। গ্রুপ হওয়ার কথা 2 নম্বর গ্রুপ। হিলিয়ামের অবস্থানটা, হাইড্রোজেন যেহেতু এইখানে আছে, হিলিয়ামের অবস্থান হওয়ার কথা এইখানে, বা এই যে 2 নম্বর গ্রুপটায় নিচে আর কি, 2 নম্বর গ্রুপে এই হাইড্রোজেনের পাশাপাশি। কিন্তু হাইড্রোজেনের পাশাপাশি হিলিয়ামরে রাখা হয় নাই, হিলিয়ামরে নেওয়া হয়েছে কত নম্বরে? 18 নম্বরে। এইটার কারণ কি? কারণ হচ্ছে হিলিয়ামের
কক্ষপথ একদম পূর্ণ আছে। তো 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে প্রত্যেকের কক্ষপথ পূর্ণ অর্থাৎ অষ্টক পূর্ণ আছে। তো এই কারণে হিলিয়ামের ধর্মগুলো কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায়, বা হিলিয়াম যেহেতু ইলেকট্রন দেয়ও না নেয়ও না, সেহেতু হিলিয়ামও হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এই কারণে হিলিয়ামের অবস্থানটা হচ্ছে 18 নম্বর গ্রুপে। তাহলে 2 হওয়ার কথা গ্রুপ নাম্বার, কিন্তু না, ব্যতিক্রম এটা, এই জন্য এর গ্রুপ নাম্বার হচ্ছে 18। মনে রাখো, হিলিয়ামের গ্রুপ নাম্বার যদি বের করতে বলে, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করতে চাও তাহলে 2 বেরোবে, যেটা ভুল। সঠিক কোনটা? হিলিয়ামের গ্রুপ নাম্বার কত? 18। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো হিলিয়ামের ক্ষেত্রে। তারপরে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান দেখো, পর্যায় সারণীটা তো এইরকম। এইখানে 6 আর 7 পর্যায় যেটা আছে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়, এই হচ্ছে সাপোজ 1 2 3 4 5, তারপর এখানে 6 নাম্বার একটা পর্যায়, তারপরে কি 7 নাম্বার পর্যায়। তো 6 7 এইখানে 2টা পর্যায়। এই 2টা পর্যায়ে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সারির মৌলগুলো এইখানে এই পর্যায়ে থাকার কথা, এই 2টা পর্যায়ে থাকার কথা। এবং এরা হচ্ছে 3 নম্বর গ্রুপে, 2 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে, মানে এই যে তোমার 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট আর 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনাইট সারির মৌলগুলো থাকার কথা, এবং গ্রুপ হবে তাদের জন্য 3 নম্বর গ্রুপ। ঠিক আছে, তো এই বরাবর থাকার কথা ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে। কিন্তু ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো কিন্তু নিচে আলাদাভাবে রাখা হয়েছে, নিচে আলাদাভাবে রাখা হয়েছে যাতে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট না হয়। ওরা কিন্তু এই যে পর্যায় 6 আর পর্যায় 7-এ 3 নম্বর গ্রুপে আছে, কিন্তু ওদেরকে ওইখানে রাখা হয় না, রাখা হয়েছে নিচে আলাদাভাবে 2টা সারিতে। তো এইটা কিন্তু পর্যায় সারণীর একটা ব্যতিক্রম, যে ল্যান্থানাইট এইটা থাকবে কত? 6 নম্বর পর্যায় বা ষষ্ঠ পর্যায়, আর অ্যাক্টিনাইট হচ্ছে সপ্তম পর্যায়। কিন্তু পর্যায় সারণীতে ওইখানে ওদের রাখা হয় না, ওদেরকে নিচে আলাদাভাবে 2টা সারিতে জায়গা দেওয়া হয়েছে। তাহলে এইটাও কিন্তু হচ্ছে একটা পর্যায় সারণীর ব্যতিক্রম। তো ভাইয়েরা, আশা করি পর্যায় সারণীর এই যে ব্যতিক্রমগুলো আছে এইগুলো তোমরা বুঝতে পারছো। এবং সব সময় একটা কথা মাথায় রাখবা, যে রসায়নে যাহাই ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট। কি বলছি? যাহাই ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট। এইটা এখন থেকেই মাথায় ঢুকিয়ে রাখো, যে রসায়নের মধ্যে যে জিনিসটা ব্যতিক্রম ওই জিনিসটাই পরীক্ষায় দিবে।